ফ্যাসিস্টের ধ্বংসস্তূপের মধ্য থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল এবং জোটের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় করেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং নৈশভোজে অংশ নিয়েছেন। এ সময় সরকারের প্রশংসা করেন আমন্ত্রিত নেতাকর্মীরা। মতবিনিময়ে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। $10,000 কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সুদ সহ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড কমিট করেছিলেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষক কার্ড দেওয়ার কমিট করেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত বা আপনার চার্চের ফাদার এবং আপনার ধর্মযাজক বৌদ্ধ ধর্মের তাদেরকে ভাতা দেওয়া শুরু হয়েছে। খেলোয়াড়দের ভাতা দেওয়া শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে প্রথম থেকেই, এবং নতুন কুড়ির যে আন্দোলন ছিল একটা, সেই আন্দোলনটাও শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। সোমবার ইস্কাটনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর 20 মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা নিশ্চিত করেন। আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এদিকে সার্কের পুনরুত্থানে সরকার কাজ করলেও বিমস্টেক আর সার্ক একটি আরেকটির বিরোধী নয় বলে জানান তিনি। বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্ক ভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে, এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। এর আগে সোমবার দুপুরে বিমস্টেক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের অঞ্চল সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, মানব পাচার, মাদক পাচার, সাইবার হুমকি, অবৈধ মাছ ধরা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং মানবিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সামুদ্রিক নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিমস্টেককে আরও কার্যকর সহযোগিতা জোরদার করতে হবে। তিনি জানান, বিমস্টেকের বর্তমান সভাপতি এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শুধু সভা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক সংযোগ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে থাকতে হবে। পরিবহন সংযোগ বিষয়ক বিমস্টেক মাস্টার প্ল্যান আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর কার্যকর বাস্তবায়ন। নীল অর্থনীতিতে যৌথ সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও জানান তিনি। রোহিঙ্গাদের ফেরাতে চান সদস্যদের সহযোগিতাও। একজন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে বিমস্টেকের কাঠামো এবং এই বহুপাক্ষিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মুজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। একই সঙ্গে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন এবং ফৌজদারি আইনে একযোগে বিচারের সুযোগ নেই। এছাড়াও সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংঘাত স্পর্শকাতর হয়ে ওঠায় শুধু মিয়ানমার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মহিম মিজানের রিপোর্টে বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। দেশটির বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের চেষ্টা চলে, তবে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার বিজিবি সদর দপ্তর ভাষণ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করেই যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ ওপারেও রয়েছে। বিভিন্ন সময় তাদের সীমান্ত বাহিনীগুলোতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের শিকার হচ্ছে বাংলাদেশিরা। ঘটনা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, শুধুমাত্র মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারা নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। দীর্ঘদিন প্রতিবেশী দেশে পলাতক থাকা মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে সম্পন্ন করা হবে বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। তার অন্যান্য সহযোগীদের সামরিক আদালতের বিচার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সিভিল আইনে আলাদা মামলা করার কোনো আইনগত সুযোগ রয়েছে কিনা সেটিও পর্যালোচনা করা হবে বলে ইঙ্গিত দেন মন্ত্রী। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। মহিম মিজান, ৭১, ঢাকা। জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে রাজধানীর বিএমএ ভবনে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাইয়ের রক্তাক্ত জুব্বা সেমিনারে নাহিদ বলেন, আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে। গুম খুনের মাধ্যমে তারা দেশে আধিপত্যবাদের রাজত্ব কায়েম করেছে। তিনি আরও বলেন, দেশের যে কোনো সংকটে সব অঙ্গনের শিক্ষার্থীরা প্রয়োজনে রাজপথে আবারও নামবে। আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে। গুম খুনের মাধ্যমে তারা দেশে আধিপত্যবাদের রাজত্ব কায়েম করেছিল, আর এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে। দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মধ্যপীরের বাগের একটি বহুতল ভবনের নিচের রাস্তা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, ভবনটির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে তা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে এখনও নিশ্চিত হয়নি পুলিশ এবং স্বজনরা।
সাজিদ সরকারের প্রতিবেদন। এই পোস্ট দেখে বোঝা যায় একদিন আগেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন লাবণী আক্তার। মিরপুরের ৬০ ফিটের অলি মার্কেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। সোমবার সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন লাবণী। তারপরই পরিবার জানতে পারে একই এলাকার মধ্যপীরের বাগে 10 তলা একটি ভবনের সামনের রাস্তায় পড়ে আছে তার মরদেহ। উনি যখন পড়ে যে গেছে মারা গেছে তখন আমি খবর পাইছি, তার আগে ওনাকে আমি দেখি নাই, কোনো কিছু জানি না। না 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 না, এটা দেখিনি, দেখলে তো আমি ঢুকতেই পারে না। আমি খবর পেয়েই আমি চলে এসেছি। 2:10 দিকে 2:10 আসছে এবং টাইমিং নাকি দেখাচ্ছে 2:14 সে এখান থেকে ড্রপ পড়ে গেছে। 4 মিনিটের মাত্র। রাস্তার উপর মরদেহ এভাবে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তারা জানিয়েছে এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। এখানে এরকম না, আর যেহেতু মেয়ের ফোন দিয়ে যদি এনআরই থাকে এবং মেয়ের মোবাইল তো পুলিশ পাইছে, তো মোবাইলে তো কল লিস্ট আছে, অবশ্যই পুলিশেরা বাইর করতে পারবে। বাইরের লোকজন মানে ওই গেট খোলা থাকলে ঢুকে যায়, এটা মানে লক করা থাকলে মনে করেন এটা তো আর হইতো না, যে কেউ ঢুকতে পারতো। বাসিন্দা না হয়েও লাবণীর মরদেহ কি করে ওই ভবনের সামনে পাওয়া গেল তার উত্তর খুঁজছে পুলিশ। তিনি কি এই বাসায় কারো কাছে এসেছিলেন, কিংবা তিনি কি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি কেউ ফেলে দিয়েছে, এমন প্রশ্নের উত্তর নেই পরিবারের কাছে। তাদের দাবি একটাই, প্রকৃত ঘটনার সত্যতা বের করুক আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক শ্রোতাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।